হ্যালো, ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব আপনাদের ম্যাচিং হেডলাইন্স এর। আপনাদের ক্লাস শেষ হয়নি। ম্যাচিং হেডলাইন্স অনেকেই ভাবছেন ক্লাস নাম্বার তো দিয়ে আসলে হয় না, আজকে ক্লাস অলরেডি 10। তো এনিওয়ে, তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমরা বলবো হলো ম্যাচিং হেডলাইন্স এর জন্য প্রেডিকশন। এটা একটা বিরাট স্কিল, এবং প্রেডিকশন স্কিলসটা আপনাদের স্যাম ম্যাককার্টারের বইটাতে দেয়া আছে। রিডিং স্কিল, ইমপ্রুভ ইউর রাইট রিডিং স্কিলস বাই স্যাম ম্যাককার্টার। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি রিড ইট। আমি শুধু এখানে একটু আম, করি, আপনাদেরকে বলি যে কিভাবে প্রেডিকশনটা করতে হয় সেই বিষয় নিয়ে একটু ডিসকাস করি। এটা হচ্ছে ডেফিনেশন। তো ডেফিনেশন রিলেটেড যদি কোনো আম, মানে হেডিং আমরা পাই, তাহলে ইউজুয়ালি এটাকে আমরা কোন জায়গায় নিয়ে প্রেডিক্ট করতে পারি। এটা কি একটা প্যাসেজের শুরুতে থাকে, মাঝখানে থাকে, নাকি শেষে থাকে? আপনাদের ধারণা কি আমি জানি না, তবে আমার মতে এটা শুরুর দিকে থাকে। তাহলে ডেফিনেশন রিলেটেড যদি কোনো হেডিং হয়, তাহলে এটাকে কিন্তু আপনি ইজিলি প্রেডিক্ট করে সামনের প্যারায় আছে বলে এটা চলে যেতে পারে। সলিউশন কোথায় আছে? শেষে আছে। সাজেশনস কোথায় আছে? তাও কিন্তু শেষে। হাইপোথিসিস টাইপের হেডিং গুলো কই থাকে? শুরুতে। এইমও শুরুতে, হিস্ট্রিও শুরুতে। নিড বা ডিমান্ড রিলেটেড যে হেডিং গুলো আছে সেগুলো সবই শেষে থাকে। প্রবলেম রিলেটেড হেডিং গুলো শুরুতে থাকে। রিজন রিলেটেড হেডিং গুলো শুরুর দিকে থাকে। তো এইটা মোটামুটি একটা আইডিয়া, যেটা হলো কোনটা কোন দিকে কি থাকে। তারপর আমরা একটু নিচের দিকে যাই, আরো আছে। ইফেক্ট, ইফেক্ট সাধারণত মিডিলে থাকে, আর নতুবা শেষের দিকে গিয়ে থাকে। ফ্যাক্টরস, ফ্যাক্টরস ইউজারি শুরুতে, কখনো মাঝে মাঝে মিডিলেও আসে। হেডিং উইথ ইনডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে সেইটা এ এবং এন দিয়ে সাধারণত হেডিং শুরু হয়। তো এইটা সাধারণত স্টার্টিং এ থাকে, কোন জায়গায় থাকে আই ডোন্ট নো, স্টার্টিং, মিডিল কিংবা এন্ডিং এ থাকে। কিন্তু যদি খুব জেনারেল হয়, তাহলে এটা স্টার্টিং এ থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, ইনডিফিনিট আর্টিকেল আমরা কখন ইউজ করি? যখন আমরা নতুন কিছু ইন্ট্রোডিউস করতে চাই, তখন আমরা ইনডিফিনিট আর্টিকেল শুরু করি। প্ল্যান, প্ল্যান সাধারণত শুরুর দিকে থাকে। প্রেডিকশন, এটাও শুরুর দিকে থাকে। ইম্পর্টেন্স শুরুর দিকে থাকে। ইনফ্লুয়েন্স মানে ফ্যাক্টর শুরুর দিকে থাকে। খুব খুব জেনারেল সামথিং হেডিং এ শুরুর দিকে থাকে। হিস্ট্রিও শুরুর দিকে থাকে। তো স্ট্যাটিস্টিক্স কই থাকে? শুরুর দিকে থাকে। তো এখন আমরা যদি এটা একটু দেখি, দেখেন, একটা হেডিং আপনাদের সামনে আমি নিয়ে যাই, কিভাবে এগুলোকে প্রেডিক্ট করা যায়। যেমন সে ফর এক্সাম্পল দিস ওয়ান, এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। মানে একটা ফ্রেশ এবং ইম্পর্টেন্ট লং টার্ম গোল, এই যে গোলের কথা যে বলতেছে, লং টার্ম গোল, মানে তাহলে এটাকে আমরা এন্ডিং এ কিন্তু প্রেডিক্ট করতে পারছি না। এটাকে আমরা হয় স্টার্টিং এর দিকে আছে, না হয় এটা মিডিলের দিকে আছে বলে প্রেডিক্ট করতে পারছি। ঠিক আছে। তারপর আরেকটা হেডিং আপনাদেরকে দেখাই আমি। যদি এরকম কখনো হেডিং আসে, টেকিং অল দ্য স্টেপ নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন, মানে সবগুলো স্টেপ গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্টেপ নেওয়ার কথা বলতেছে। তো স্টেপ মানেই হচ্ছে সলিউশন, বুঝছেন? তো সলিউশন টাইপের যে হেডিং, তাহলে আমি এটা ধরে নিতে পারি এটা একদম এন্ডিং এর দিকে আছে। তার অর্থ প্যারাগ্রাফ আই, প্যারাগ্রাফ আই গিয়ে আমরা কুইক সার্চ করতে পারি যে এইটা আসলে কোন জায়গায় আছে, সেটা আমাদেরকে বের করতে হবে, মানে প্রেডিক্ট করে এটা অ্যান্সার করতে পারি। তাহলে এটা আমাদের টাইম কি করবে? সলভ করবে। তো এটাকে বলা হয় কি? প্রেডিকশন স্কিল। তো আমরা প্রেডিকশন স্কিল অবশ্যই ইউজ করব ম্যাচিং হেডলাইন্স এর জন্য, এবং যেটা আমাদের টাইমটাকে সেভ করবে। এবং আপনি যদি একটা হেডিং প্রেডিক্ট করতে পারেন সাকসেসফুল একটা, তাহলে আপনার টাইমটা অনেক কি হয়ে গেল? সেভ হয়ে গেল। তো আজকে আমরা লাস্ট ক্লাসে আমরা প্যারাগ্রাফ স্ট্রাকচার দেখেছিলাম, সেখান থেকে অনেক কিছু সলভ করেছিলাম। আজকে আমরা চলেন যাই, এটা আরেকটা প্যাসেজ সলভ করবো আমরা। কিভাবে আমরা ম্যাচিং হেডলাইন সলভ করতে পারি। যেমন যখন হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন সহকারে থাকে, তখন তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ধরেন আমাদের একটা হেডিং থাকলো এখানে, হুম, এরকম একটা প্যাসেজ আসছে। শুরুতেই আমরা জানি প্রথমে ম্যাচিং হেডলাইন থাকবে, তারপরে প্যাসেজটা থাকবে। তো আপনার এটা দেখা শেষ হয়ে গেল যে হেডিং, আপনি দেখলেন যে প্রথমে হেডিং আছে, আর কিছু করবেন না, কিন্তু রেখে দেন।
আপনি সরাসরি চলে যাবেন প্যাসেজে। প্যাসেজের মধ্যে পড়লাম আমি। প্যাসেজের মধ্যে এখানে আলোচনার বিষয় হচ্ছে ফ্লাইং টর্টাস। ফ্লাইং টর্টাস জিনিসটা কি আমরা একটু পড়ি। অ্যান এয়ারবোর্ন রিইন্ট্রোডাকশন প্রোগ্রাম হেল্প করছে। কাদেরকে হেল্প করছে? কনজারভেশনালিস্ট টেক সিগনিফিকেন্ট মতো স্টেপ নিচ্ছে আর কি। হ্যাঁ, গ্যালাপাগোস টর্টাসকে রক্ষা করার জন্য তারা আসলে একটা স্টেপ নিচ্ছে, দ্যাটস ইট। তাহলে এটা আমরা পড়ে রাখলাম। হ্যাঁ, সরি, হয়ে গেছে। এখন আমরা জব হচ্ছে প্রতিটা প্যারা ফার্স্ট লাইন পড়া। ফরেন্স অফ, এটা হলো ফার্স্ট লাইন। হ্যাঁ, তাহলে আমি অন্য লাইনগুলোকে কালো করেছি। The forest of spiny cacti cover much of the uneven lava plains that separates the interior of the Galapagos Island of the Isabella from the Pacific Ocean. তার মানে এটা একটা ডেসক্রিপশন দিচ্ছি এই প্লেসটা। তাহলে আমরা এখানে সাইড যে নোট টেক করবো, সাইড নোট টেকে লিখবো এটা হলো ডেসক্রিপশন অফ প্লেস। এটা আমরা এখান থেকে পাইলাম। দেন আমরা সেকেন্ড প্যারার হচ্ছে হলো ফার্স্ট লাইনটা আমরা দেখবো আর কি, যে কি বলে দেখেন। বিফোর হিউম্যান অ্যারাইভাল দ্য আর্কিও দ্য আর্কিওপেলাগোস টর্টাস নাম্বারড ইন দ্য হান্ড্রেড অফ থাউজেন্ড। মানে হিউম্যান অ্যারাইভাল আসার আগে পপুলেশনের সংখ্যাটা কত ছিল, তাই তো? এটা তো বিষয় ছিল। তাহলে আমরা এটা টাইটেলটা হবে এরকম যে বিফোর হিউম্যান সিভিলাইজেশন কি ছিল অবস্থাটা। ওকে, তারপরে আমরা পরেরটা আসি। টুডে মাত্র 11টা অরিজিনাল সাব স্পিসিস আছে। হাই, সর্বনাশ, খারাপ লাগছে সব। তাহলে প্রেজেন্ট সিচুয়েশন। দেন the problem is not was also pressing one. Captive bred tortoise cannot be reintroduced. আচ্ছা, এখান থেকে আমরা রাখলাম, তো বেশি তো পড়া সম্ভব না। আর যে প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ক্যাপটিভ ব্রেড প্রোগ্রাম, তাহলে আমরা একটু লিখবো প্রবলেম নিয়ে, একটা প্রবলেম নিয়ে আলোচনা। আর হচ্ছে ক্যাপটিভ, ব্যাস। তারপর আমরা বাকি এই লাইনগুলো যদি দেখি একটু, তাহলে আমাদের কি আসে। ফর ইয়ার্স, এই যে এফোর্টটা নেওয়া হয়েছে, এই এফোর্টটা নেওয়া হয়েছে ফর ইয়ার্স। হ্যাঁ, তাহলে আমরা একটা এফোর্ট টর্টাস ক্যারিড আউট অন এ ব্যাক, তাহলে এফোর্ট নেওয়া হলো, এফোর্ট টু প্রিজার্ভেশন, মানে স্টেপ নিল আর কি। ওকে, এই যে আবার যদি এখান থেকে লাইনে যাই আমরা, দা দিস আনপ্রেসিডেন্টেড এফোর্ট, তার মানে এখানেও এফোর্ট নিয়ে আলোচনা। এটা ওইখানে একটা এফোর্ট নিয়ে আলোচনা, হ্যাঁ এখানেও একটা এফোর্ট নিয়ে আলোচনা, এফোর্ট টু। ব্যাস। জি নম্বর দেখেন কি বলে।
Upon their release, the juvenile tortoise quickly spread out over the ancestor. মানে juvenile tortoiseরা juvenile মানে ইয়াং স্প্রেড হতো মানে রেজাল্ট অফ এফোর্টের যে রেজাল্টটা মানে সলিউশন যে স্টেপ নিল তার কি রেজাল্টটা আসলো জুভেনাইলটা বেড়ে যাচ্ছে রেজাল্ট অফ এফোর্ট। এইটা কিন্তু আমাদের হলো প্রথম জব। তাহলে এখন আমরা যদি পুরো এসেটার দিকে আসি তাহলে কি কি আসলে একবার রিভিউ করেন। যে প্রথম প্যারায় ডেসক্রিপশন অফ প্লেস নিয়ে আলোচনা, পরের প্যারায় হিউম্যান সিভিলাইজেশন আগে আসার আগে কি ছিল তার অবস্থা, তারপরে প্রেজেন্ট সিচুয়েশন মানে কমে যাইতেছে এখন, এটা একটা প্রবলেম নিয়ে আলোচনা এবং ক্যাপটিভ ব্রিডের হাতে প্রবলেম নিয়ে আলোচনা। তারপরে এখানে একটা ইফোর্ট নেওয়া হলো, এটাতে ইফোর্ট আরেকটা ইফোর্ট নেওয়া হয়েছে। তো এই ইফোর্ট নেওয়ার ফলে কি রেজাল্ট আসছে সেই নিয়ে এখানে আলোচনা। ব্যাস। তো এই কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা অন্য কোশ্চেন্স গুলো আগে করবো। তো আমরা এবার একটু অন্য কোশ্চেন্স দিকে যাই। যেমন এখানে যে টাইটেলটা বলে, হ্যাঁ, এই টাইটেলটা কি বলে দেখেন, দ্য ডিক্লাইন অফ গ্যালাপাগোস টর্টাস। তো এটাকে আমি যদি লাল কালি করি, আচ্ছা এখন আপনাদের যদি আমি বলি কোনো কিওয়ার্ড না নিয়ে আপনি কিন্তু স্পষ্ট বলতে পারবেন এই টাইটেলটা দেখে যেটা কোথায় আছে, অর্থাৎ এটার সংখ্যা কি হইতেছে কমে যাইতেছে। আপনাদের কি কারো মনে আছে কোথায় আছে? এই যে টাইটেল গুলো দেখেন তো, লাল কালের টাইটেল গুলো, রেজাল্ট অফ এফোর্ট, এফোর্ট টু, এফোর্ট ওয়ান, প্রবলেম এবং ক্যাপটিভ ব্রেড, প্রেজেন্ট সিচুয়েশন, এবং এই যে বিফোর হিউম্যান সিভিলাইজেশন তাদের সংখ্যা কত ছিল। তারপরে আমি আবার গেলাম হচ্ছে ডেসক্রিপশন অফ প্লেসেস, কোন প্যারায় আসে গেলে মনে হয় বলেন তো? কোন প্যারাটা সিগন্যাল দিচ্ছে? দিস ওয়ান। এই যে সিগন্যাল দেখেন, দ্য ডিক্লাইন অফ গ্যালাপাগোস টর্টাস বিফোর দ্য হিউম্যান অ্যারাইভাল, টর্টাস নাম্বার এতগুলো ছিল, তার মানে এখানেও নাম্বার নেওয়া লাগছে। সো মেবি আমার উত্তরটা এইখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা এবার একটা একটা করে কোশ্চেন নিয়ে আসি। তো প্রথমে দেখি ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড নিতে হবে। তো 17th সেঞ্চুরি, এবার আমরা পুরো একটা কিওয়ার্ড নিই। 17th সেঞ্চুরি দেখেন, 1790s খুঁজে বের করা খুব সহজ। তারপর হচ্ছে বেবি টর্টাস, এগ্রিকালচার, ওয়েলিং শিপস, সাউথ আমেরিকা। সবগুলোকে নিয়ে আমরা চলে যাই, গিয়ে আমরা উত্তর করে আসবো যে এগুলো কোথায় আছে, কোন প্যারায় ফেলবো। মোটামুটি ধারণা পাইছে এটা বিতে আছে। তাহলে আমরা এটা দেখি 17th সেঞ্চুরি। দেখেন 17th সেঞ্চুরি, এই যে 17th সেঞ্চুরি। সো এই প্রশ্নের উত্তরটা চলেন আমরা পড়ে আসি। এখানে কি বলছিল দেখেন, এখানে বলছিল 17th সেঞ্চুরিতে স্মল নাম্বার টেকেন অন টু শিপ, স্মল নাম্বার শিপের মধ্যে মানে জাহাজের মধ্যে নেওয়া হয়েছিল, এবং ইউজড বাই ব্যবহার করেছিল হুম, প্রেডিকশন হয়ে গেল কারা ব্যবহার করেছিল। তাহলে শিপের মধ্যে নিলে নৌকার মাঝিরা ব্যবহার করছে, বা নৌকার যারা ছিল কেবিন ক্রু তারা ব্যবহার করেছে, এরকম কিছু একটা হতে পারে। তো আমরা এবার দেখবো, দেখেন এইখান থেকে পড়বো, ফ্রম দ্য 17th সেঞ্চুরি অনওয়ার্ড পাইরেটস টু কে ফিউ, পাইরেটসরা কিছু নিয়েছিল
অন বোর্ড কিসের জন্য? খাওয়ার জন্য। বাট তা তো উত্তর হয়ে গেছে স্যার। তাহলে স্মল নাম্বার নেওয়া হয়েছিল, মানে ফিউ নাম্বার বোর্ডের মধ্যে নেওয়া হয়েছিল খাদ্যের জন্য, বাট কারা নিয়েছিল? এই যে উত্তর, পাইরেটস। দেন চলেন নাম্বার 9 দেখি, 9-এ আবার দুইটা আছে। ভেরি লার্জ নাম্বার টেকেন অন টু ওয়েলিং শিপ। আচ্ছা, বাট দ্য অ্যারাইভাল অফ ওয়েলিং শিপস ইন দ্য 1790s, এই যে গ্রো করেছিল এক্সপোনেনশিয়ালি, তার মানে এটা কিন্তু আমাদের বলে দিল ভেরি লার্জ নাম্বার ওয়েলিং শিপ কেপ ফর কিসের জন্য রাখা হয়েছিল? কেপ ফর কিসের জন্য? অ্যান্ড অলসো ইউজ টু প্রডিউস, কি যে কি প্রডিউস করার জন্য? কেপ ফর কিসের জন্য রাখা হয়েছিল আমরা পড়ি। এই যে দেখেন, রিলেটিভলি ইমোবাইল অ্যান্ড ক্যাপাবল ফর সার্ভাইভিং ফর মাস উইদাউট ফুড এবং ওয়াটার ছাড়া তারা থাকতে হয় তাদেরকে। দ্য টর্টাস ওয়ার টেকেন অন বোর্ড, বোটের মধ্যে নেওয়া হয়েছিল। দিস শিপ, এই শিপগুলোতে, টু অ্যাক্ট অ্যাজ ফুড সাপ্লাইস। তাহলে তাদেরকে বোর্ডের মধ্যে যে রাখা হয়েছিল কিসের জন্য রাখা হয়েছিল? দেখেন করতে হবে, ফুড সাপ্লাইস। আরো ব্যবহার করা তাদেরকে হতো টু প্রডিউস হোয়াট, কি প্রডিউস করতে? ওকে, এখানে গেল সামটাইমস। এই সামটাইমস যদি আমরা একটু দাগাই, সামটাইমস আর হচ্ছিল অলসো, দেয়ার বডিজ আর প্রসেসড ইনটু হাই গ্রেড ওয়েল। প্রসেসড ইনটু মানে হচ্ছে প্রডিউস করা হচ্ছে এটা দিয়ে। তাহলে কি তৈরি হচ্ছে? হাই গ্রেড ওয়েল। তো আমাদের দুটা ওয়ার্ড নিতে পারবো না, আমরা একটা ওয়ার্ড নিতে হবে, তাহলে অনেক। ব্যাস 10 নম্বর হয়ে গেল। তারপর আসেন, হন্টেড বাই, কারা হন্ট করছিল ড্যাশ অন আইল্যান্ড? চলেন দেখি। এটা না আমি আগে করবো না, এগ্রিকালচার ভালো কিওয়ার্ড তো, এটা আগে করি। আচ্ছা, ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড বাই ভ্যারিয়াস সামথিং। আচ্ছা, এটা যদি দেখি হ্যাবিটেট ডিস্ট্রাকশন, চলুন দেখি। তাহলে এই প্যারাই হবে এই যে এগ্রিকালচার, তাহলে এখানে আমাদের উত্তর। তাহলে এইখানে আবার আমরা করবো। তাই দিস হিস্টোরিক্যাল এক্সপ্লয়টেশন ওয়াজ দেন এক্সারবেটেড, যখন সেটেলাররা আইল্যান্ডের মধ্যে আসলো। দে হন্টেড দ্য টর্টাস, তারা টর্টাসকে হন্ট করলো এবং তাদের হ্যাবিটেট শেষ করে ফেললো ল্যান্ড এগ্রিকালচারের জন্য। এটা তো আমরা আলোচনা না। বাই ভ্যারিয়াস কার দ্বারা? একটা হলো এগ্রিকালচার দ্বারা তারা ধ্বংস হয়ে গেছে, একটা হচ্ছে কি দে অলসো ইন্ট্রোডিউস এলিয়েন স্পেসিস। এবং তাহলে আপনার উত্তর কি? একটা উত্তর হচ্ছে কি অ্যালিয়েন স্পেসিস। তার মানে তারা শুধু ভ্যারিয়াস, কি হবে অ্যালিয়েন স্পেসিস যদি একটা ওয়ার্ড হয়, তাহলে উত্তর হবে স্পেসিস। ভ্যারিয়াস সাম কি ভ্যারিয়াস স্পেসিস। আমাদের উত্তর মনে হয় একটা ওয়ার্ডে ছিল, দেখি আসি। ইয়েস, একটা ওয়ার্ডের উত্তর। তাহলে স্পেসিস একটা উত্তর। আরেকটা উত্তর দেখেন, হুইচ অলসো ফিড অন, যেগুলো খাওয়ানো হয়েছিল বেবি টর্টাসকে। বেবি টর্টাস মানে ইয়ং টর্টাসকে। অ্যান্ড টর্টাস সামথিং, টর্টাসের কি? প্রে অন মানে তাদেরকে খাওয়ানো হয়েছিল। প্রে অন দা কি? এগস। তাহলে 30 উত্তর হবে কি? এগস। তাহলে আপনার প্রথম কাজ দেখেন, আমরা ধারাবাহিকভাবে আজকে সলভ করছিলাম। শুরুতে আপনার প্রতিটা প্যারা ফার্স্ট লাইন পড়া, তারপর লোকেশন ফাইন্ড আউট করে আপনাকে ওই যেতে হবে, প্যাসেজে যাইতে হবে। প্যাসেজে গিয়ে অন্য কোশ্চেন আগে সলভ করা। কেন অন্য কোশ্চেন আগে সলভ করব? তাহলে আমার কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে এই পুরো প্যারাগ্রাফটা সম্পর্কে। যেমন বি প্যারাগ্রাফ আমরা পুরোটাই পড়লাম, এখন এই বি প্যারাগ্রাফের পুরোটা সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে গেছে। তাহলে আমার এখন কাজ হচ্ছে কি, এই যে ধারণাটা আমার তৈরি হলো,
এইটা দিয়ে বি প্যারার উত্তরটা সলভ করে ফেলাম। করতে পারলে এটা আমার টাইমটা সেভ করে। বি প্যারে আমরা কি দেখতে পাচ্ছি? পাইরেটসটা ডিম নিয়ে গেছিল, এই করেছিল, সেই করেছিল, তারপরে এগ্রিকালচার ধ্বংস, খালি ধ্বংস আর ধ্বংস। প্যারাগ্রাফ বি তে এরকম কথাবার্তা আছে। গো। এইবার আমরা যেটা করব, আমাদের এবার সময় এসেছে ম্যাচিং হেডলাইন সলভ করা। তো ম্যাচিং হেডলাইনসটা যখন আমি পাবো তখন কিন্তু প্রশ্নটা আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আমার সামনে একটা ক্লিয়ার পিকচার আছে, দেখেন পিকচারটা কিরকম। প্রথম প্যারায় ডেসক্রিপশন অফ প্লেস নিয়ে আলোচনা, দ্বিতীয় প্যারায় ওই যে হিউম্যান সিভিলাইজেশনের আগে কি হয়েছে সব ধ্বংস করে ফেলছে মানুষ এসে। সি প্যারার ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন। ডি প্যারায় হচ্ছে প্রবলেম এবং ক্যাপটিভ ব্রেড নিয়ে আলোচনা। এফোর্ট এফোর্ট আর হচ্ছে কি রেজাল্ট বা এফোর্ট লাস্টের দিকে। মোটামুটি একটা ধারণা আমার এই প্যাসেজটা শুনতে এখন হয়েছে, এখন এটাকে আমি প্রেডিক্ট করবো। দেখেন, দ্য ইম্পর্টেন্স অফ গেটিং দ্য টাইমিং রাইট। তো এই টাইমিং এর যে আলোচনা সেটা কিন্তু আমরা কোথাও পাইনি। তো যেটার উত্তর কোনটা হবে আমরা জানি না, এ হবে বি হবে না সি হবে আমি বলতে পারছি না। তাই যেটুকু সেন্টেন্স মেক করে দিতে হবে যাতে করে বুঝতে সুবিধা হয়। ইম্পর্টেন্স অফ গেটিং দ্য টাইমিং রাইট, মূল আলোচনা কি? টাইম। ইয়ং মিনস অ্যাডাল্ট, মূল আলোচনা এটাই পুরোটাই। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ ডেভেলপমেন্টস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ টর্টাস পপুলেশন। হ্যাঁ, এটা হতে পারে না, যেটা আমরা পড়লাম ডেভেলপ টর্টাস পপুলেশনের ডেভেলপমেন্টের ডিসঅ্যাডভান্টেজেস। প্ল্যানিং এ বিগার আইডিয়া, দেখেন আমরা এখানে যখন এফোর্ট করতেছিলাম, এফোর্ট এগুলোই তো হলো প্ল্যান করা, তাই না? তাহলে প্যারাগ্রাফ ই অথবা এফ এর উত্তর এটা হতে পারে। ইম্পর্টেন্স অফ টাইমিং রাইট, এটা শুরুর দিকে হতে পারে। এটা তো ডেফিনেটলি বি উত্তর। আচ্ছা, টর্টাস পপুলেট দ্য আইল্যান্ড, টর্টাস আইল্যান্ডটাকে মানে অনেক বেড়ে যাচ্ছে, এটা তো হয় উল্টা, টর্টাস অলরেডি খায় দিয়ে আমরা শেষ করে ফেলতেছে। ক্যারিং আউট কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন, এটা কিন্তু একটা এফোর্ট, কাজে এটারও অ্যান্সার হতে পারে ই এবং ও, হতে পারে। লুকিং ফর এ হোম, তো লুকিং ফর এ হোম হচ্ছে মূল আলোচনা, কিন্তু আনফরচুনেটলি এটা আমরা এখন পর্যন্ত পড়িনি। দ্য স্টার্ট অফ দ্য কনজারভেশন প্রজেক্টটা স্টার্ট হলো, হ্যাঁ ভাই, এটা আমরা দেখছিলাম সম্ভবত সি প্যারার দিকে, না ডি প্যারার দিকে, ক্যাপটিভ প্লেট। তাহলে এটার অ্যান্সারটা আমার ডি হতে পারে, আমরা আগে ভাগে এটা দিয়ে রাখলাম। এই যে প্রেডিকশন, দিস উইল হেল্পস ইউ টু গেট এ গুড গ্রেড। তাহলে এবার আমরা এটা সলভে চলে যাই। ঠিক আছে, একটা উত্তর পেরে গেছি আমরা, কোশ্চেন নম্বর 1 2 এ বি সি ডি ই এফ জি পেরে গেছি। কাজে কোশ্চেন নম্বর প্যারাগ্রাফ বির উত্তর আমরা পেরে গেছি, এটার উত্তরটা হচ্ছে 3। সরি, এটা কপি করে নিয়ে। আর একটা নিশ্চিত প্রেডিকশন জানি আমি, এটা হচ্ছে এটা, দ্য স্টার্ট অফ দ্য কনজারভেশন প্রজেক্ট, এটা ডি হতে পারে। চলুন দেখি বি দেখি আগে, প্রেডিকশন গুলো সলভ করে আসি। বি, দিস ওয়ান হ্যাজ বিন ডান, বি প্যারাগ্রাফ নাই করে দিলাম। ডি প্যারাই, আচ্ছা ডি প্যারাগ্রাফ ছোট প্যারাগ্রাফ, হ্যাঁ এটা একটু পড়ে ফেলতে হবে পুরোটা। প্রবলেম ছিল এটা প্রেসিং ওয়ান, ক্যাপটিভ ব্রেড টর্টাস ইন্ট্রোডিউস করা যাবে না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এটার 5 বছর বয়স না হয়েছে এবং এটার ওজনটা 4 থেকে 5 কিলোগ্রাম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আসলে রিইন্ট্রোডিউস করা যাবে না। আচ্ছা, তবে সাইজ এবং ওয়েট নিয়ে, আর সাফিসিয়েন্ট টু প্রোটেক্ট দেম ফ্রম প্রেডিটরস, কারণ
এই ছোটবেলায় ছেড়ে দিতে তারা নিজেকে প্রোটেক্ট করতে পারবে না। বাট ইফ পিপল ওয়েট টু লং আফটার দ্যাট পয়েন্ট, এই পয়েন্টের পরে যদি অনেক বেশি দিন ওয়েট করে, তাহলে কিন্তু তারা এত বেশি বড় হয়ে যাবে যে তাদেরকে আর ট্রান্সপোর্ট করা যাবে না। ঠিক আছে, তো এটা মূল কথা কি, প্রবলেমটা খুবই প্রেসিং। ক্যাপটিভ ব্রেড টর্টাসটা ইন্ট্রোডিউস হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5 বছর বয়স না হয়েছে এবং 4 পয়েন্ট, মানে 4.5 কেজি হয়েছে। তবে বেশি যদি হয়ে যায়, এরপরে যদি আমরা ওয়েট করি, তাহলে কিন্তু এটা আসলে এত বড় হয়ে যাবে যেটা ট্রান্সপোর্ট করা যাবে না। তাহলে আমরা এটা একটু উত্তর করি, দ্য স্টার্ট অফ দ্য কনজারভেশন প্রজেক্ট, কনজারভেশন প্রজেক্টের শুরু। তাহলে 8 নম্বর উত্তরটা কিন্তু আসলে হয় না। ঠিক আছে, তো এখানে কোনটা নিয়ে আলোচনা দেখেন, এখানে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে টাইমিং। টাইম, তার মানে এরপরে আর সম্ভব না, তাহলে আমাদের উত্তরটা হবে এটা 1। প্যারাগ্রাফ ডির উত্তর আমরা পেয়ে গেলাম 1। এখন আমাদের প্রেডিকশনে যাই আবার। দেখেন প্রেডিকশনে আমাদের প্রেডিকশন বলছে যে ই এবং এফ প্যারা, এই দুইটাতে গেলে আমরা একটা প্ল্যানিং এ বিগার আইডিয়া পাবো, অথবা এটা পাবো। ই প্যারা ধরলাম, হ্যাঁ। ওকে, প্রথম যেটা কাজ, প্রথম কাজ হচ্ছে মাঝখানের এই কথাগুলোর দিকে না দেখা। দেখেন, repatriation effort were carried out in a small number। এটা ধরেন আপনি রিপ্যাট্রিয়েশন এটা উচ্চারণ করতে পারছেন না, বাদ দেন। এফোর্ট হচ্ছে নেওয়া হয়েছিল স্মল নাম্বারে, যেখানে টর্টাসকে ক্যারিড করা হয়েছিল ব্যাকস অফ মেন ওভার উইক অফ লং, এভাবে ক্যারি করা হয়েছিল। লাস্টে বলতেছে দ্য এইম ওয়াজ টু ইউজ এ হেলিকপ্টার, মানে তারা হেলিকপ্টার ব্যবহার করবে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, প্রায় 300 ব্রিডিং সেন্টার থেকে টর্টাসের বিভিন্ন জায়গা থেকে এখানে এটা আসে। তো আমরা এখানে যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে কি, এই দুটো লাইনের মধ্যে আসলে মিল আছে কি, ইয়েস আর নো। ফার্স্ট এবং লাস্ট লাইন, টিমের দিক থেকে মিল আছে। দুটো এফোর্ট নিয়ে আলোচনা, দুটোই কিন্তু এফোর্ট নিয়ে আলোচনা। তার মানে তারা হচ্ছে এই যে হেলিকপ্টার নিয়ে আসতেছে, এই নিয়ে আসতেছে, সেই নিয়ে আসতেছে, দেখি আমাদের উত্তরটা কোনটা হতে পারে। দেখেন, আমাদের একটা প্ল্যানিং এ বিগার আইডিয়া, নাকি ক্যারিং আউট এ কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন, এই দুটোর মধ্যে কোনটা হতে পারে, তাহলে উত্তর দিবেন। দেখি, একজন উত্তর দিয়েছেন, উনি বলছেন 6। 6 মানে হচ্ছে ক্যারিং আউট এ কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন। প্ল্যান আগে আসার কথা নাকি আসলে প্রিপেয়ার্ড অপারেশন আগে আসার কথা? না, আসলে কেয়ারফুলি প্রিপেয়ার্ড এটা কিন্তু নাই।
এটা আছে হচ্ছে বিগার আইডিয়া, মানে হচ্ছে হলো বড় একটা আইডিয়া, হেলিকপ্টার নিয়ে আসবে। তো এই দুই লাইনে মিল থাকলো এবং আমরা তাহলে উত্তর করবো 4। এবার চলুন এফ নম্বর উত্তর করি। এই কথাগুলোকে প্রথমে তুলে দেন, সাদা করে করে চড়ান। প্রথম যেটা কাজ, ফার্স্ট লাইন আর লাস্ট লাইনের মধ্যে মিলানো। এই যেটা মিললে এখান থেকে উঠতে একটা এফোর্ট নেওয়া হয়েছিল, এটা সম্ভব হয়েছিল ওনার দ্বারা। 67 মিটার ইয়াচ নেওয়া হয়েছিল, যেটা ন্যাশনাল পার্ক প্রোভাইড করতো। উইথ ফ্রি ইউজ দর হেলিকপ্টার, হেলিকপ্টার ফ্রি ইউজ ব্যবহার করতো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ লজিস্টিক্যাল সাপোর্ট দিত অফ ইয়াস। তারপর বলতেছে কি দেখেন, পার্ক ওয়ার্ডেন ড্রপ অফ ahead of time in remote location, ক্লিয়ার ল্যান্ডিং সাইট উইথিন দ্য থিক ব্রাশ। তারা কিন্তু ড্রপ করবে যেখান থেকে, সেখানে ল্যান্ডিং সাইটটা ক্লিয়ার করে ফেলতেছিল থিক ব্রাশ দিয়ে, ক্যাকটাস দিয়ে এবং লাভা রস। তার মানে অনেক প্রিপারেশন, তাই না? তো এই কথাগুলো দেখেন এক নম্বরে কাকে সাজেস্ট করে দেখো। ইয়াং মিডস অ্যাডাল্ট, নো। টর্টাসরা আইল্যান্ডে ছড়াই পড়তেছে, এটা নিয়ে আলোচনা নাই। লুকিং ফর এ হোম, হ্যাঁ হতে পারে। এই যে দুইটার মধ্যে একটা উত্তর শিওর, দুটোর মধ্যে একটা উত্তর। তো চলেন আমরা এবার মেক শিওর করতে হবে যে হচ্ছে হলো এই দুটোর মধ্যে কোনটা উত্তর। তখন আমরা জেনারেল টপিক বের করতে হবে। জেনারেল টপিক দেখো, এই যে উপরে লিখলাম দুইটা, হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে আর কি। জেনারেল টপিক বের করে দেখি আমাদের আসলে কেয়ারফুল প্রিপারেশনের কথা বলছে নাকি বাসা খোঁজার বিষয়টা বলছে। জেনারেল টপিক কিভাবে বের করতে হয় আমি শিখাইছিলাম আপনাদেরকে। স্কিমিং করতে হবে, অ্যান এয়ার অ্যাম্বুলেন্স, এয়ার হেলিকপ্টার, ডাবল ডোর ছিল, যেটা কার্গোর জন্য ওয়েল সুইটেড, 33টা যেন ঢোকে এই জন্য এটা ক্যারট দিয়ে ভাগ করা ছিল। হেলিকপ্টার ম্যাক্সিমাম প্লে লোড করা হয়েছিল, সময় নেওয়া হয়েছিল ক্লিয়ারলি রাইট অফ দ্য এজ হেলিকপ্টার ক্যাপাবিলিটিস ইয়া করার জন্য। তারপরে এই সময়ে এই গ্রুপ অফ ভলেন্টিয়ার কি করেছিল, ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লক, প্রিপেয়ার করতেছিল এদেরকে। তাহলে এখন এটা কার মধ্যে পড়ে, এটা কি একটা প্রিপেয়ার্ড অপারেশন নাকি এটা হোম খোঁজার মধ্যে পড়ে বলেন তো? এটা পরে হইতেছে কেয়ারফুলি প্রিপেয়ার্ড এর মধ্যে এটা পড়ে, তাহলে আমাদের উত্তর হবে হলো 6। এবার আমাদের উত্তর বাকি আছে এ, সি আর হলো কি জি। এ নম্বর প্যারা, যে এ নম্বর প্যারাটা অনেক বড়। সি নম্বর প্যারা আর হলো জি প্যারা, যেগুলো আমরা প্রেডিক্ট করতে পারিনি। জি নম্বর প্যারা একদম ছোট, এটা পুরোটা পেরে নিলেই হয়। জুভেনাইল টর্টাস তার বুড়োটার সাথে মিট করতেছে, এটা আসলে যদি পুরোটা পড়েন আপনারা, তা দেখবেন যে এটার উত্তরটা খুবই সহজ। এটা উত্তরটাতে পাবে, এটা হচ্ছে হলো ইয়াং মিটসো।
এটা উত্তরটা আপনার পারবেন, এই জন্য আমি দেখালাম না। কঠিনটা দেখি। প্যারাগ্রাফ সি এবং প্যারাগ্রাফ এ বাদ আছে, চলেন দেখি তাহলে আমার পুরোটা সাদা করি আগে। প্রথম কাজ হচ্ছে লাস্ট লাইন এবং প্রথম লাইনের মধ্যে মিল আছে কিনা দেখতে হবে। তো লোকেশন নিয়ে আলোচনা আর লাস্ট লাইন দেখে এই দুটোর মধ্যে মিল আছে কিনা। গুড। এটার মধ্যে কি নাই? মিল নাই। যখন মিল থাকবে না তখন আমরা কি করব, আমরা দেখবো যে কোনটা আমাদের মেইন আইডিয়াটা আমরা বের করবো। আচ্ছা, এইখানে দেখেন মাঝখান থেকে হাউএভার টাউএভার কিচ্ছু নাই, ফার্স্ট সেকেন্ডলিও নাই, লাস্ট লাইনে যে ফোকাস করছে তাও নেই। তাহলে আমরা এখন করব কি? এখন আমরা দেখব, এটা হচ্ছে সবচাইতে মানে কঠিন প্যারাগ্রাফ স্ট্রাকচার। দেখেন এখানে যেটা হয়েছে, এই লাইনের সাথে দেখেন দিস দিয়ে কথা বলছে, দিস, এই যে দেখেন দিস, তারপরের লাইনে অ্যাজ দিস, আবার তারপরের লাইন এটা। তার মানে এই যে দুইটা লাইন আপনি দেখতেছেন, এই দুইটা লাইন যে কাজটা করতেছে, এই লাইনটাকে সাপোর্ট দিচ্ছে, নট তার উপরের লাইন। এবং দ্যাটস ওয়াই এখানকার মেইন আইডিয়া হচ্ছে এইটা। তাহলে আমাদের পড়তে হবে, পাঁচটা ডিস্ট্রিক্ট ভলকানোর মধ্যে দ্য আইল্যান্ড দেখতে ছিল লুনার ল্যান্ডস্কেপের মধ্যে। আচ্ছা পরেরটা, অনলি দ্য থিক ভেজিটেশন অ্যাট দ্য স্কার্ট অফ অফটেন ক্লাউড কভার, অমুক অমুক দ্বারা কভার ছিল। এবং এটা টর্টাসের কি ছিল? একটা হোম ছিল। এটাই হলো আলোচনা। ঠিক আছে, তার মানে ওইখানে কি নিয়ে আলোচনা? টর্টাসের হোম নিয়ে আলোচনা। তাই তো, টর্টাস থেকে আসছে সেটা হচ্ছে বিষয়টা নিয়ে আলোচনা। আমরা যদি এবার একটু যাই, দেখেন এখানে দুটো বিষয় আছে, লুকিং ফর এ হোম, বাসা খোঁজাখুঁজি হচ্ছে, আর আরেকটা হচ্ছে টর্টাস পপুলেস দ্য আইল্যান্ড। কোনটা উত্তর হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দেখেন এখানে স্কিমিং করেন, দেখবেন যে পপুলেশন বাড়তেছে, যতটা সাব ডিভিশন হয়েছে, দে গ্রিউ টু দা হয়েছে, তারা বেড়ে গেছে, 400 গ্রাম হয়েছে, এতটুকু হয়েছে। তাহলে উত্তরটা লুকিং ফর হোম না, উত্তরটার মেইন আইডিয়া হচ্ছে টর্টাস পপুলেস দ্য আইল্যান্ড। দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইউর অ্যান্সার। প্যারাগ্রাফ সি যাই, আবার প্রথম জব, প্যারাগ্রাফ সিটা একদম ছোট। দেখি প্যারাগ্রাফ সিটা কি বলে। 11টা সাব স্পিসিস ছিল। 1989 সালে টর্টাস ব্রিডিং সেন্টারের কাজ শুরু হলো। তারপরে টর্টাস পপুলেশন একটু বাড়লো, তারপর এটা এক্সট্রিমলি সাকসেসফুল হয়েছিল। তার মানে এটা হচ্ছে ব্রিডিং সেন্টার নিয়ে আলোচনা, ব্রিডিং প্রোগ্রাম নিয়ে আলোচনা। দ্যাট মিনস এটার উত্তরটা হবে দিস ওয়ান, এইট। তাহলে আমাদের নেক্সট সির উত্তর হচ্ছে কি? এইট, সরি, এইট। এইভাবে আমরা ম্যাচিং হেডলাইন্স কি করবো, সলভ করবো। ঠিক আছে, আজকে আমরা কোয়াইট ওয়েল। তো আমাদের সাথে আবার সোমবারে দেখা হবে আপনাদেরকে, আবার ম্যাচিং হেডলাইন্স নিয়ে ডিসকাস করবো, মানে প্রবলেম গুলো আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আবার দেখে নিন একটু ভিডিও। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ আবার হচ্ছে আমাদের সোমবারে।